বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি তোমাদেরকে ফেব্রিক স্ট্রাকচার ক্লাস নিব, ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন অ্যানালাইসিস 2। আজকে আমি তোমাদেরকে নবম অধ্যায়ের ক্লাস নেব। তোমরা সকলে ধৈর্য ধারণ করে ক্লাসে অংশগ্রহণ করো। পূর্ব ঘোষিত আমার নোটিশে বলা ছিল যে আমি আজকে তোমাদের ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস ক্লাসটি নিব। তো খুবই ইম্পর্ট্যান্ট একটি অধ্যায়। তোমরা কয়জন আছো? 8 জন। খুবই ইম্পর্ট্যান্ট একটি অধ্যায়। আমি মনে হয় আর একটি মিনিট অপেক্ষা বা ধৈর্য ধারণ করলে মনে হয় ভালো হবে, তারপরে ক্লাস শুরু করার জন্য। অনেকে এখনও যুক্ত হতে পারে নাই। মনে হয় আমি একটি মিনিট পরে আমি মূল ক্লাসে চলে যাব। তো তার আগে আমি তোমাদেরকে বলি, প্রতিদিনের মতো আজকেও বলি, দেশের সার্বিক অবস্থা এখন খারাপ। তোমরা গতকালকেও দেখেছো এবার পত্রিকাতে সংবাদে যে বাংলাদেশের সাবেক অধিনায়ক ক্রিকেটের, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কোনো পত্রিকায় দেখলাম তামিম ইকবাল, উনিও ওনার পরিবারের 4 জন সদস্য, উনি সহ 4 জন সদস্য করোনা আক্রান্ত। এছাড়া বাংলাদেশের বেশ কয়েকজন পার্লামেন্ট মেম্বার তিনারাও করোনা আক্রান্ত। তো আমাদের উচিত আমরা একে অপরের জন্য দোয়া করব, মুসলিম উম্মার জন্য দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আল্লাহ আমাদের খুব দ্রুত এই সমস্যাটা, এই বৈশ্বিক মহামারীটা, এই গজবটা তিনি উঠিয়ে নেবে এই আশা ব্যক্ত করি। এবং খুব দ্রুত যেন তোমাদেরকেই, তোমরাই ক্যাম্পাসের প্রাণ, তোমরা খুব দ্রুত আমাদের মাঝে চলে আসো। আসলে এভাবে এটা আমাদেরও কাম্য না যে বসে থাকবো ব্রত নিয়ে, প্রত্যয় নিয়ে, তোমাদেরকে ভালো কিছু দেওয়ার আশা নিয়ে চাকরিতে যোগদান করলাম, ঠিক 3 মাসের মাথায় এরকম একটা বৈশ্বিক মহামারী, এটা আসলে মোটেও কাম্য না। এখন তোমাদেরকে কিছু দেবার সময়, এখন এই সময়ে তোমরা ঘরে বসে, আমরা ঘরবন্দি সকলেই, সারা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে, নিধর হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করবো যেন খুব দ্রুতই এই সমস্যার নিরসন হয়। তো যাই হোক, কতদূর? হ্যাঁ, তোমরা মোটামুটি সংখ্যক ছেলে মেয়ে চলে এসেছে অনলাইনে। আমি ক্লাস একটু ভালো আসছে না। হ্যাঁ, একটু ভালো আসছে না, আলোর জন্য মনে ভালো আসছে না। দেখা যাবে, আসছে। হ্যাঁ, হবে, দেখা যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস শুরু করছি। যারা এই মুহূর্তে আমার সাথে যোগ দিলে তোমাদের উদ্দেশ্যে বলি যে নবম অধ্যায় আজকে আমি করাবো। খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়, এবং এই অধ্যায় থেকে বোর্ড ফাইনালে একটি রচনামূলক প্রশ্ন 100% থাকবে। 100% একটি রচনামূলক কোশ্চেন তোমরা পাবা। 100% একটি রচনামূলক ডিজাইন পাবা। সে কোন ডিজাইনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলি, এই ডিজাইন বিষয়টা এমন একটা বিষয়, তুমি যদি না বুঝো, তোমাকে যদি একটা হুবহু ডিজাইন দিয়ে দেওয়া হয় যে এটা দেখে দেখে তুমি ডিজাইনটা করো, তাও তুমি পারবে না, তাও তুমি ভুল করবে। নকল তো দূরের কথা, কোনো পাশের কোনো বন্ধুর কাছ থেকে হুবহু দেখে লিখবে, তাও পারবে না, ডিজাইনটা পারবে না। অ্যাটলিস্ট খুবই সেন্সিটিভ, একটা কোথায় যা ভুল করে ফেলবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর যদি তোমার প্রপার ডিজাইনের জ্ঞান থাকে, প্রপার ডিজাইনের জ্ঞান যদি তোমার ভিতরে থাকে, তুমি ইজিলি ডিজাইন করতে পারবে। নচেত তুমি করতে পারবে না। কোনো কপি, কোনো বন্ধুর কাছ থেকে হুবহু লেখা, এরকম কোনো নকল কিছুতেই কিছু ডিজাইন মিলবে না। তো আমি তোমাদেরকে গতদিনও বলেছিলাম যে এই তোমাদের যে 5ম সেমিস্টার ফাইনাল ফেব্রিক স্ট্রাকচার 1 ছিল, সেটার খাতা আমি দেখেছিলাম, সেখানে 50 থেকে 60% ছেলে মেয়ে ফেল করেছিল। আসলে ডিজাইনে তো ভুল হলে কিছু মার্কস দেওয়ার মতো স্কোপ থাকে না, যার কারণে ডিজাইন আর রচনামূলক তো যে 60 মার্ক, সবগুলো তোমার হচ্ছে ডিজাইন থাকে সবগুলো। বড় প্রশ্ন কোনো লিখিত কিছু অন্তত ফেব্রিকে নেই।
স্ট্রাকচারে থাকে না, যার কারণে তোমাদেরকে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে এবং বুঝতে হবে ডিজাইনটা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে। আরেকটি বিষয়, এই ডিজাইন তোমার পার্থিব জীবনে কাজে লাগবে। তুমি উচ্চশিক্ষায় যখন যাবে তখনও তোমার কাজে লাগবে। যেমন তুমি যদি বিএসসি করো, সরকার ডিজাইন তোমার সামনে আসবে। তুমি যদি এখন প্রপার না বোঝো তখনও তুমি বুঝতে পারবে না, তখনও তোমার গ্যাপ থেকে যাবে। আবার চাকরি জীবনে তুমি যদি উইভিং অথবা আর&ডি উইভিং এগুলোতে যদি তুমি করতে চাও, মনে করো যে যদি তুমি চাকরি করতে চাও, সেক্ষেত্রেও তোমার এই ডিজাইনের বেসিকটা তোমার অবশ্যই কাজে লাগবে। আমি ক্লাস নিচ্ছি, তুমি যাও, শোনো, যাও বুঝো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা বলতেছিলাম, এই অধ্যায়, নবম অধ্যায় তোমাদের আছে হানিকম, যেটা বলতেছিলাম খুবই গুরুত্বপূর্ণ। আবার অ্যাডমিশন টেস্টেও তোমাদের একটা ডিজাইন আসে, ডুয়েটে হোক, বিটেকে হোক, বা অন্য কোনো জায়গায় সরকারি অ্যাডমিশন যেখানে দিতে যাও না কেন, এই ডিজাইনগুলো তোমার লাগবে, অবশ্যই তোমার লাগে। তো যাই হোক, আমরা এখন এই নবম অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন একটু আলোচনা করি হানিকম ডিজাইন নিয়ে। তো সংজ্ঞাটা হচ্ছে, আর আমি আরেকটু বলি, হানিকম ডিজাইনটা হচ্ছে ডায়মন্ড ডিজাইনের উপরে বেস করে গঠিত। তো অন দ্য বেসিস অফ ডায়মন্ড ডিজাইন। আর এর সংজ্ঞাটা হচ্ছে এমন যে মৌমাছি তার বাসার জন্য যেমন ছোট ছোট সেল বা খোপ সৃষ্টি করে, তেমনি টানা ও পরেন সুতা বিশেষ পদ্ধতিতে অংশগ্রহণ করে কাপড়ের উপরে ভাগে মৌচাকের মতো ছোট ছোট সেলের সৃষ্টি করে। এটাই হচ্ছে হানিকম ডিজাইন। আমি তোমাদের আবার রিপিট করছি কথাটা, যে এই হানিকমটা এভাবে লিখবে যে হানিকম ডিজাইনটা ডায়মন্ড ডিজাইনের উপরে বেস করে অথবা ভিত্তি করে গঠিত, প্রথম কথা। দ্বিতীয় কথা লিখবে যে অর্থাৎ হানিকম এর মূল উইপটা হচ্ছে ডায়মন্ড। তারপরে লিখবে মৌমাছি তার বাসার জন্য যেমন ছোট ছোট সেল বা খোপ বা ঘর সৃষ্টি করে, তেমনি টানা ও পরেন সুতা একটা বিশেষ পদ্ধতিতে অংশগ্রহণ করে কাপড়ের উপরিভাগে মৌচাকের মতো ছোট ছোট কোষ বা সেল বা ঘর সৃষ্টি করে থাকে বলে এই উইপকে হানিকম ডিজাইন বা হানিকম উইপ বলে। এর পৃষ্ঠদেশ অমসৃণ, তোমরা বুঝতেই পারছো, ওই যে মৌচাকের যে ইয়েটা তোমরা সবাই দেখেছো, ওইটা কেমন যেন একটু মনে হয় খসখসা ভাব, অমসৃণ। আর এটার একটা সুবিধা হচ্ছে এটা পানি ধারণ ক্ষমতাটা অনেক বেশি থাকে, এই কাপড়ের পানি ধারণ ক্ষমতাটা অনেক বেশি থাকে। এই হলো হানিকমের সংজ্ঞা। আর এই হানিকমটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অর্ডিনারি হানিকম, আর একটা হচ্ছে ব্রাইটন, আর একটা হচ্ছে অর্ডিনারি হানিকম। একটা হচ্ছে অর্ডিনারি হানিকম, আর একটা হচ্ছে ব্রাইটন হানিকম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে এই ব্রাইটন হানিকমটা 90% সম্ভাবনা, আর 10% সম্ভাবনা হচ্ছে অর্ডিনারি ফাইনাল পরীক্ষায়। ধরে নাও দুইটাই শিখতে হবে তোমাকে, দুইটাই জানবে, তবে ব্রাইটনটাই তোমার পরীক্ষার হলে তুমি পাবে। ব্রাইটন হানিকমটা তুমি পরীক্ষার হলে 100% তোমরা পাবে, আশা করি ইনশাল্লাহ। আর কোনো সময় হঠাৎ অর্ডিনারি হানিকমটাও কোনো সময় পরীক্ষায় আসে, তবে ম্যাক্সিমাম সময়তেই তোমার হচ্ছে এই ব্রাইটন হানিকমটা আসে। তো যাই হোক, আমি এখন ব্রাইটন হানিকমে চলে যাব। আমি তোমাদেরকে ডিজাইনটা আঁকিয়ে দেখিয়ে দেব, তোমরা ওইভাবে সুন্দর করে নিজে বাসায় প্র্যাকটিস করবে, এবং কি কোনো সমস্যা হলে ডিরেক্ট আমাকে ফোন দিবে অথবা মেসেঞ্জারে হোক, যে কোনো মাধ্যমে হোক আমার সাথে যোগাযোগ করবে। আমি দেখলাম গত ক্লাস নেওয়ার পরে 2টা ছেলে আমার সাথে যোগাযোগ করছে, এবং কি ডিজাইন ছবি তুলে দেখাইছে, স্যার দেখেন তো প্লিজ হয়েছে কিনা। হ্যাঁ, শোনো, শিক্ষকদের সাথে যোগাযোগ, আমি একটা কথা গতদিনও বলছি, তোমরা স্যারদের সাথে যোগাযোগ করে দেখবে যে স্যাররা রেসপন্সটা কেমন করে। ঠিক আছে, যদি না করে যোগাযোগ করো না, আর আশা করি এরকম কেউ করবে না, সব স্যারই আন্তরিক তোমাদের। তো আমি সকালে নাস্তা করতেছিলাম, ঠিক সেই সময় একটা ছেলে মেসেঞ্জারে ছবি দিয়ে লিটন আমাকে বললো স্যার এটা হয়েছে কিনা। আমি দেখে চেক দিয়ে দিলাম, ওকে ফাইন হয়েছে। আর একটা ছেলে ওমর ফারুক, এই ছেলেটা আর হচ্ছে লিটন, এই দুইজন। ওমর ফারুক যেদিন ক্লাস নিলাম ওই দিনই রাত্রে আমাকে দেখাইছে মেসেঞ্জারে ছবি দিয়ে যে স্যার কাইন্ডলি একটু দেখেন তো এটা হয়েছে কিনা।
খুশি হয়েছি, বিরক্ত হয়নি। শিক্ষকতা পেশা বিরক্তের পেশা না, শিক্ষকতা একটা মহৎ পেশা। এই পেশায় যদি বিরক্ত হলে আমি বলবো যে সে তাকে শিক্ষকতা পেশা করার দরকার নেই, এতে আন্তরিক হতে হবে। তো সেই আন্তরিকতা আমার ভেতরে আমি মনে করি আছে। তো তোমরাও যদি মনে করো যে না স্যারের সাথে যোগাযোগ করার দরকার, করতে পারবে। তোমাদের যদি দরকার লাগে, দুইটা ছেলে যোগাযোগ করছে, তাদেরকে জিজ্ঞেস করো আমি তাদেরকে রেসপন্স করছি কি করছি না, ঠিক আছে? তো যাই হোক, মাত্র দুইটা ছেলে আমার সাথে গত ক্লাসে পরে যোগাযোগ করছে, লিটন আর হলো ওমর ফারুক। তোমাদের অনেকের উচিত ছিল। ও আর একটা মেয়ে যোগাযোগ করছিল, হিমু ফোন দিছিল যে স্যার এটা হয়েছে কিনা। বললাম ঠিক আছে, হ্যাঁ হয়েছে, ডিজাইনগুলো বুঝছে, তাও জানাইছে। ওকে ফাইন, তাহলে এই তিনজন তোমরা জানাইছো, আর কেউ জানাওনি। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি প্রথমে ব্রাইটন হানিকমে যাব। ব্রাইটন হানিকম, তো দেখো আমরা চলে যাই, ডিজাইনেই চলে যাব। বোর্ড ছোট, আমি একটু ছোট ঘরেই দেখাচ্ছি, 12 ঘরে দেখাবো, 12 ঘর। আচ্ছা, এবার কিছু ব্রাইটন হানিকম সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই ডিজাইনে টানা ও পরেন সুতার সংখ্যা সমান থাকতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। অর্থাৎ যে কয়টা টানা সুতা থাকবে ওই কয়টাই পরেন সুতা থাকবে, যে কয়টা টানা সুতা থাকবে ওই কয়টাই পরেন সুতা থাকবে। যেমন আমি একটা রিপিট লিখতে পারি 12x12, তার মানে আমি কি বুঝাইলাম, 12টা টানা সুতা, 12টা পরেন সুতা। ঠিক এই ঘটনাটা ঘটবে। অথবা 16x16, অথবা 20x20, অর্থাৎ যে কয়টা টানা ওই কয়টাই পরেন। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে রিপিটে সমান সংখ্যক টানা এবং পরেন থাকবে, ব্যাস। তারপরে হচ্ছে এই কাপড়ের, যেহেতু হানিকমের বৈশিষ্ট্য আমি বলেই দিলাম যে কাপড়ের উপর ভাগ অমসৃণ, যার কারণে পানি শোষণ ক্ষমতা বেশি, এমনকি এটা ডায়মন্ডের উপর নির্ভর করে গঠিত। এই সব কথাগুলো ব্রাইটনের জন্য প্রযোজ্য, অর্ডিনারির জন্য প্রযোজ্য। যেহেতু মেন কথাটা কি, হানিকম, মেন জিনিসটা হচ্ছে হানিকম। আর এই হানিকমের মধ্যে আসছে দুইটা, একটা হলো ব্রাইটন হানিকম, একটা হচ্ছে অর্ডিনারি হানিকম। ওকে ফাইন। তারপরে কি আছে, এটা একটা জটিল ধরনের ডায়মন্ড বেসড ডিজাইন, অলরেডি আমি বলে ফেলাইছি। তারপরে কিছু বৈশিষ্ট্য শুনে নাও, যে এর রিপিটে 4টা ওয়ার্ফ ডায়মন্ড ও 4টা ওয়েভ ডায়মন্ড হবে, সৃষ্টি হবে। আমি যখন ডিজাইনটা আঁকাবো এই কথাগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে আরও একবার ডিজাইনটা আঁকানোর পরে এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বা ফিচার্স যেটাই বলো আমি আর একবার বলে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে এর রিপিট, এটা একটা ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, মাথায় রাখবে যে এর যে রিপিটটা হবে এটা হবে 4-এর রিপিট সাইজটা হবে 4-এর গণিতক। অর্থাৎ আরেকটা বিষয় থাকবে, মনে রাখবে যে ক্ষুদ্রতমটা হচ্ছে 12 8, ক্ষুদ্রতম হচ্ছে 8। এটা প্রত্যেকটা ডিজাইনের আমি তোমাদেরকে আগেও বলেছি যে ক্ষুদ্রতম কত কত ঘরে হবে, ডাফটিংটা কেমন হবে, তারপরে লিফটিংটা কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তা নাহলে তোমরা যে কোনো ইন্টারভিউতে ফেস করতে পারবা না ইজিলি। আর এই জিনিসগুলো তোমাদেরকে আমি আর একবার বলছি, যদি টেক্সটাইল সেক্টরে থাকো, যেখানেই থাকো না কেন, সারাটা জীবন কাজে লাগবে। টেক্সটাইল সেক্টরে বা টিচিং পেশা বা টেক্সটাইল রিলেটেড কিছু যদি তুমি কোনো কিছুতে যদি ইনভলভ হও, তোমার এই ডিজাইন সাবজেক্টটা লাগবেই লাগবে। তুমি উচ্চশিক্ষায় যাবা, অ্যাডমিশন টেস্টে যাবা, লাগবে। উচ্চশিক্ষায় যাবা, তাও লাগবে। তারপরে হচ্ছে তোমার ভবিষ্যতে, এই যে আমি টিচিং পেশায় আসছি, আমারও লাগছে। তোমরাও আবার কর্মক্ষেত্রে আমার প্রয়োজন হয়েছে, আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, এই রিলেটেড কোশ্চেন আমাকে ধরছে। আচ্ছা, তারপর দেখো ক্ষুদ্রতমটা কি বললাম, 8x8, 4-এর গুণিতক মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 4 দ্বারা বিভাজ্য। এই যে 12, তারপর 16, 20, 24 ইত্যাদি ইত্যাদি। 8 এটাই হলো ক্ষুদ্রতম, অর্থাৎ 4-এর গুণিতক হবে এবং ক্ষুদ্রতম হবে। লিখে নাও, আমার কথাগুলো লিখে নিবা, সাথে সাথে লিখে নাও, প্রতিটা কথা ইম্পর্টেন্ট কথা, যে এটা হবে ক্ষুদ্রতম হবে 8 আর ডিজাইন এই হবে 4-এর গুণিতক। নিশ্চয়ই বুঝতে পারছো, যেমন 8 12 12 16 16 20 20 24 24, এগুলো 4-এর গুণিতক। ওকে ফাইন। তারপর যেটা বলছিলাম, 4টা ওয়ার্ফ ডিজাইন ওয়ার্ফ ডায়মন্ড কিভাবে হবে, 4টা ওয়েভ ডায়মন্ড কিভাবে হবে, এটা যখন আমি চিত্রটা আঁকাবো এটা তোমাদেরকে দেখাই দেবো। আচ্ছা, আরেকটা বিষয়, কাপড়ের উভয় পার্শ্ব একই রকম, অর্থাৎ এটাকে ডাবল ফেস
ডিজাইন বলা হয়, যে কাপড়ের উভয় পাশে একই রকম, সেগুলোকে বলে ডাবল ফেস। আচ্ছা, উৎপাদন খরচ বেশি, অবভিয়াসলি বেশি হবে, কারণ এখানে অনেক অলঙ্কৃত কাপড় তৈরিতে এগুলো ব্যবহার হয়। আর ডাফটিং স্টেট, এটা ডাফটিং হবে স্টেট। অর্ডিনারি ব্রাইটন হানিকমের ডাফটিং পদ্ধতি হবে স্টেট একদম আর স্টেট হলে কি হয়, স্টেট ডাফট হলে লিফটিং ডিজাইনের অনুরূপ হয়। আমি গত ক্লাসেও বলেছি, হয়তোবা তোমার এর আগে যেসব স্যার তোমাদের ক্লাস নিয়েছে তারাও বলেছে, বারবার করে বলেছে, আমিও বলছি, যদি কোনো ডিজাইনের ডাফটিং পদ্ধতি স্টেট হয় তাহলে লিফটিং হবে ডিজাইনের অনুরূপ, লিফটিংটা হবে ডিজাইনের অনুরূপ। আমি আরেকবার বলছি, কোনো ডিজাইনের ডাফটিং যদি স্টেট হয় তাহলে লিফটিং প্ল্যানটা হবে ডিজাইনের অনুরূপ। ওকে ফাইন। তারপরে বৈশিষ্ট্য শেষ। আর ডিজাইন খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এই ডিজাইন কেউ যদি বুঝো, অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো ডিজাইন রিলেটেড হবে। যেমন ওই দিতে পারে যে ব্রাইটন হানিকমের ক্ষুদ্রতম ঘর কত কত, তো কেউ যদি ডিজাইন না বুঝে তার পক্ষে কি সম্ভব ব্রাইটন হানিকমের ক্ষুদ্রতম ঘর বলা? সম্ভব না। আবার বলতে পারে ব্রাইটন হানিকমের ডাফটিংটা কেমন হবে, সে যদি না জানে, নিজ ডিজাইনটা জীবনে যদি না করে, সে কি বলতে পারবে যে স্টেট হবে? অর্থাৎ থিওরিগুলোও থাকবে অন দ্য বেসিস অফ ডিজাইনের উপরে নির্ভর করে। ডিজাইন রিলেটেড থিওরি আমি দেখেছি এই ম্যাক্সিমাম ছেলে মেয়ে ফেল করার একটাই কারণ এই সাবজেক্টে, কারণ ডিজাইন বোঝে না, ডিজাইন না বোঝার কারণে ফেল করে। তো তোমরা ভালো করে ডিজাইন বুঝবে। আমি চাই তোমরা তোমাদের 2 দিন পরে সিনিয়র হবে, তোমাদের জুনিয়রদেরকে যাতে বুঝাইতে পারো, এই বা ভবিষ্যতে শিক্ষকতা পেশায় আসলে যাতে বুঝাইতে পারো ছাত্রছাত্রীদেরকে, সকলেরই আমি মনে করি। আর তোমাদের সামনে অনেক আমাদের প্রিন্সিপাল স্যার একদিন বলেছিল, আমার মনে আছে, যে তোমাদের সামনে বড় স্কোপ আছে, টিচিং পেশার বড় স্কোপ। প্রত্যেকটা টিডিসিতে তোমাদের এই টেক্সটাইল ড্রেস মেকিং কোর্সটা খোলা হচ্ছে, এবং সেখানে টেক্সটাইলের টিচার দরকার, চিফ ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর, অনেক রকমের টিচার দরকার। সো তোমরা একটু ভালো করে কেয়ারফুলি লেখাপড়া করবে, আর এই টেক্সটাইল রিলেটেড সাবজেক্টগুলো খুব ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে। আচ্ছা, আসো এখন আমরা যেটা বললাম, যে আমি একটি ব্রাইটন হানিকম ডিজাইন আঁকাবো। তোমরা আমার সাথে সাথে, যদি গ্রাফ পেপার থাকে বড়ই ভালো, তোমরা গ্রাফ পেপার রাখবে আমার ক্লাসে, তো তোমরা গ্রাফ পেপারে করবে আর আমি বোর্ডে করব। তোমরা এখন আরেকটা বিষয় বলি, যে এই ডিজাইনের একটা ক্যালকুলেশন আছে, ছোট্ট একটা ক্যালকুলেশন আছে, একটা মানে ওই ডায়মন্ড যে সৃষ্টি হবে, ডায়মন্ডের দীর্ঘ ভাষা কত হবে, এটার একটা ক্যালকুলেশন আছে। তোমাদের পরীক্ষাতেও আসে মাঝে মাঝে, আমি দেখেছি। যে মনে করো 12x12 ঘরের একটা ব্রাইটন হানিকম ডিজাইন, ব্রাইটন হানিকম ডিজাইন। তো প্রশ্নটা হচ্ছে এরকম, যে এই ডিজাইনে ডায়মন্ডের সর্বদীর্ঘ ভাষা কত, ডায়মন্ডের দীর্ঘ ভাষা কত, ডায়মন্ডের দীর্ঘ ভাষাটা কত। আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলি, যে তোমাদের যে ডিপ্লোমা যে সিলেবাস আর বিএসসি সিলেবাস সেম। এখন যদি ভালো করে বুঝো, এই সাবজেক্টটা যখন তোমার বিএসসিতে সামনে আসবে, তুমি মাতব্বর হয়ে যাবে, পণ্ডিতি করবে এই সাবজেক্ট নিয়ে। অন্যান্য বন্ধুদের যারা না জানে তুমি শিখাইতে পারবে, এরকম একটা সাবজেক্ট। সুতরাং আমি আমার কিন্তু তোমাদের যে লেভেলের বইটা ছিল না, আমার কাছে ছিল ডিপ্লোমার বইটা। ওই বইটা দেখে আমি দেখলাম যে কি কি ডিজাইনের ভিতরে আছে। তো তোমাদের অধ্যায়ও তাই সেম, ওদেরও একটা হানিকম বলে বিএসসিতে একটা অধ্যায় আছে, তোমাদেরও হানিকম বলে অধ্যায়, এবং সেম কথাও লেখা। আমার মনে হয় যে এই ডিপ্লোমার বইটা বেশ ভালো, অনেক রিচ। তো পরে আমি এক ছাত্রের মাধ্যমে নিলাম, নিয়ে দেখলাম যে ছবি উঠাই নিলাম, দেখলাম সেম সিলেবাসে কোনো হেরফের নাই। আচ্ছা, তাহলে এই ডায়মন্ডের সর্বদীর্ঘ ভাষাটা হবে এরকম, এই রিপিটকে 2 দিয়ে ভাগ করবা,
দিয়ে 1 বিয়োগ করবা। তাহলে 12/2 মানে 6, 6 মাইনাস 1 মানে 5, 1 2 3 4 5, 1 2 3 1, 1 2 3 1। এটা একটা ডায়মন্ড। এটা একটা ডায়মন্ড। সর্বদীর্ঘ ভাষা মানে আমি বোঝাচ্ছি এই যে এখান থেকে এটা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। আবার সর্বদীর্ঘ ভাষা বোঝাতে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 1, 1 2 3 1। এখানে সর্বদীর্ঘ ভাষা বোঝাতে আমি বোঝাচ্ছি এই যে এটা 1 2 3 4 5 6 7, আর এটা হচ্ছে 5, সর্বদীর্ঘ ভাষা। এখন শোনো, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে সর্বদীর্ঘ ভাষা 1 2 3 4 5, সেখানে ঘরটা কত কত ছিল, 12 ইন্টু 12। আচ্ছা, এখন তোমাদের বলতে পারবা যে এই যে 7 হলো, ডিজাইনটা কত কত ঘরে রিপিট সাইজ লেখো তো কমেন্টসে কেউ। আমার সর্বদীর্ঘ ভাষা হচ্ছে 7, তাহলে রিপিটটা কত ইন্টু কত করে লেখো, একজন দ্রুত বলো তো, কে পারো? এটা ক্লাস টেস্ট, এটাই ক্লাস টেস্ট। নিশ্চয় আমার কথাটা আমি আরেকবার বলি, দেখো তো কে লেখে। যে সর্বদীর্ঘ ভাষা এখানে 5, ডিজাইনটা ছিল হচ্ছে 12 ইন্টু 12, এখানে 7 হলে রিপিট সাইজটা কত হবে? কেউ লিখছে? কেউ লেখে নাই? কি ব্যাপার, তোমরা বুঝতেছো না? 25 জন আছে, একজনও পারলা না। আমি বললাম যে এখানে সর্বদীর্ঘ ভাষা 1 2 3 4 5, 5 পেলাম 12 ইন্টু 12 ঘরের জন্য। তাহলে 7টার জন্য কত ইন্টু কত ঘরে হবে মূল ডিজাইনটা? 16, রাইট, 16 ইন্টু 16। কে লিখছে এটা? মেহেদি। মেহেদি। মেহেদি রোল নম্বর কত? এই তোমার রোল নম্বরটা দিয়ে দাও। মেহেদি রোল নম্বর দিয়ে দাও। 16। শাহিন খান পরে পারছে, আগে মেহেদি দিছে। ফাইন মেহেদি, থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে। 16 কিভাবে হলো দেখো, 16/2 মাইনাস 1, 8 মাইনাস 1 মানে 7। যখন ডিজাইনটা 16 ইন্টু 16 ঘরে হবে তখন ডায়মন্ডের সর্বদীর্ঘ ভাষা হবে 7। আমি আবার বলছি, এই ডিজাইনটা যখন 16 ইন্টু 16 ঘরে হবে তখন ডায়মন্ডের সর্বদীর্ঘ ভাষা হবে 7। কিভাবে? ওই রিপিট ভাগ 2 মাইনাস 1, রিপিট ছিল 16, 16/2 মানে 8, 8-এর থেকে 1 বিয়োগ 7। ফাইন, এখন মনে হয় অনেকেই দিছে না? হ্যাঁ হ্যাঁ, আর কে দিছে? মেহেদি, আবির। মেহেদি রোল দিল। হ্যাঁ মেহেদি রোল দিছে। হ্যাঁ 18 23 35, আমি লিখে নিচ্ছি রোল নাম্বার। আমি অবশ্য ওই হাজিরা শিটটা আনিনি। 18 23 35, গুড, ভালো। আচ্ছা ঠিক আছে, এখন অনেকেই পারবা। আবার তোমরা হয়তো নকলও করতেছো মেবি অনেকে, যা বুঝছো কিনা দেখো, সেটাই হলে হবে। আচ্ছা তাহলে কি বললাম যে সর্বদীর্ঘ ভাষাটা কিভাবে হলো, রিপিট সাইজ ভাগ 2 মাইনাস 1, রিপিট সাইজ 16, 16-র জন্য তাহলে 16/2 8, 8 মাইনাস 1 7। আচ্ছা এখন যদি 20 ইন্টু 20 হয় তাহলে কি হবে, 20/2 মাইনাস 1 হবে হলো 9। তার মানে এখানে 9টা সর্বদীর্ঘ ভাষা। আচ্ছা আর লাগবে না, বাকিটা তোমরা বুঝে নিবা। এখন চলো আমরা ডিজাইনে চলে যাই। খুব ইম্পর্টেন্ট ছিল এই কথাটা যে সর্বদীর্ঘ ভাষাটা কত হবে, রিপিট সাইজ ভাগ 2 মাইনাস 1, রিপিট সাইজ ভাগ 2 মাইনাস 1। এই ফর্মুলা দিয়েই আমরা সর্বদীর্ঘ ভাষাটা নির্ণয় করতে পারবো। এটা পরীক্ষায় আসে। একটা ডিজাইন, একটা রিপিট সাইজ দিয়ে বলে যে এটা ডায়মন্ডের সর্বদীর্ঘ ভাষা কত হবে এই ডিজাইনে, তাহলে তোমরা পারবে। এখন চলো আমি একটা ডিজাইন আঁকি, ব্রাইটন হানিকম ডিজাইন। খুবই ইম্পর্টেন্ট, সবাই বোঝার চেষ্টা করবা, ইনশাল্লাহ এখান থেকে সবাই বুঝে যেতে পারবা। হ্যাঁ এটা আমার আশা, যদি তোমরা একটু মনোযোগী হও আর কোনো কিছু এত কঠিন ভাবে নিবা না, সবকিছু ইজি ভাবে নাও, ভালো করতে পারবে। আচ্ছা তাহলে আমি 12, তোমরা গ্রাফ পেপারে 12 ইন্টু 12 ঘর সিলেক্ট করো। আমি এখন বোর্ডে সিলেক্ট করতেছি 12 ইন্টু 12। বোর্ড ছোট, আল্লাহ জানে আঁটবে কিনা।
আব্বু আসছি, থামো। আসছি আসছি বাবু। আব্বু ওকে, তাহলে এই পাশে 1 2 7 8 9 10 11 12। এইদিকেও তোমরা 12 নাও। রনি আছো? রনি, রনি আশিক আর হচ্ছে হ্যাঁ রনি আহমেদ। রনি আশিক আর হচ্ছে ইয়া আছো? রনি আছে, হ্যাঁ রনি আছে। আশিক আছো? আশিক, আশিক নাই? সোলাইমান আছো? মামুন, সোলাইমান, 1 2 3। এই সোলাইমান নাই? আশিক আছে। সোলাইমান নাই? আরাফাত আছে। হ্যাঁ, কে কে? আরাফাত আরাফাত? আরাফাত কে? বসে আছে। আছে, কে বলছে আছে? ব্যাক বেঞ্চার নোমান আসি। হ্যাঁ নোমান, গুড। ব্যাক বেঞ্চার কেন বাবা তুমি? হ্যাঁ রনি আছে। সোলাইমান, গুড। হ্যাঁ সোলাইমান আছে, ফাইন। আমার ভালো ছেলে মেয়ে সবাই আছে। আচ্ছা, এখানে হলো কত? 12 ইন্টু 12। আর তোমরা বাকিরে শিখাবা। ওই যে ইয়াও আছে, কি নাম, তামিমাও আছে। হিমু আছো নাকি? হিমু, হিমু, হিমু নাই? আচ্ছা দেখো, 12 ইন্টু 12 ঘর। একজন বলছে স্যার আমরা কি? সবাই আছো বাবা, সবাই ভালো। কে কে? ইমন কি বলছে? ইমন? হ্যাঁ তোমরাও বাবা। ইমন ভালো ছেলে, ইমন সব ক্লাস করে। বলছে যান ক্লাসই করবো না। না না, ইমন ভালো ছেলে, ইমন ক্লাস করে, সব ক্লাস করে। আচ্ছা দেখো, একটাকে বললে এমপি নাই। হ্যাঁ একটাকে বললে এমপি নাই। কে রে? ইমন। আচ্ছা, খাদিজা, জি স্যার। রনি তালুকদার, স্যার কেমন? স্যার আমরাও আছি। হ্যাঁ ফাইন, তোমরাও আছো। মনির, গুড। সবাই আমার পছন্দের ছেলে। আচ্ছা দেখো তোমরা, 12 ইন্টু 12 ঘর। 12 ইন্টু 12 ঘরে একটা ব্রাইটন হানিকম। তোমরাও গ্রাফ পেপারে 12 12 সিলেক্ট করে নাও। এদিকে 12, এদিকে 12। যেহেতু আমি কন্ডিশনে বলেছিলাম টানাও কয়টা? 12টা, পরে নো 12টা। কথা মিলছে? দ্বিতীয় কথা বলছিলাম 4-এর গণিতক। কি 4-এর গণিতক? এই যে 12 কি 4-এর গণিতক না? নিশ্চয় 4-এর গণিতক। তো এখন আসো কি করবা, খেয়াল করো। একদম নিচের থেকে, এই যে একদম নিচের থেকে চলে যাও, স্টেট ড্রাফটের মতো চলে যাও। মনে করো স্টেট ড্রাফটিং, চোখ বুঝে, আর কিছু না। স্টেট ড্রাফট হলে যা করতে ওরকম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দাও। নিশ্চয় দিছো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি আবার বলছি, এই যে এই নিচ থেকে একদম মাথা পর্যন্ত স্টেট এখান থেকে দিয়ে দিলাম। রাইহান প্রেজেন্ট। আচ্ছা তারপরে কই? হ্যাঁ দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিলাম। এখন কি করবা দেখো, এই যে এখানে আর এখানে সিলেক্ট করো।
মার্কার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা খেয়াল করো, এখন এখানে ধরে এই বরাবর উপরে চলে যাও, একটা বাদ দিয়ে দিলাম, এখানেও একটা বাদ দিয়ে, যেটা এটা বাদ দিয়ে এই বরাবর শেষ। এটুকু মনে রাখো খালি, আর কিচ্ছু লাগবে না, ব্যাস ক্লিয়ার। তাহলে আরেকবার রিভিউ করলাম, এখানে স্টার্টিং চিহ্ন যেখানে, এই তোমরা গতদিনও আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ডিজাইনের অলংকার বা সৌন্দর্য হচ্ছে এই রিপিট চিহ্নগুলো, স্টার্টিং চিহ্নগুলো, এই এবিসি মার্ক করা, এ ডিজাইন, বি ডাফটিং, সি লিফটিং, এগুলো একটা ডিজাইনের পরিপূর্ণতা আসে। আবার আপ ডাউন, এখানে তোর কোনো আপ ডাউন নেই, আপ ডাউন থাকলেও লিখতে হয়। যেমন 4 আপ 3 ডাউন, কিভাবে লিখবে এভাবে, আমি গতদিন বলেছিলাম। অনেকেই যেভাবে লেখে, আমি খাতা দেখছি বা অনেক পূর্ব অভিজ্ঞতাও দেখছি, 4 আপ 3 ডাউন এভাবে লেখে, দ্যাটস রং। 4 আপ 3 ডাউন এটা কারেক্ট। এই জিনিসগুলো মনে রাখবে, মাথায় রাখবে, এগুলো ভুল যেন না হয়। এগুলো 4 আপ 3 ডাউন কিভাবে হবে, একটু দূরে, 4 থেকে 3 একটু দূরে হবে। ওকে ফাইন। তারপরে চলো এইবার কি করবা দেখো। আচ্ছা তাহলে বলো তো, এই ডিজাইনের সর্বদীর্ঘ, ডায়মন্ডের সর্বদীর্ঘ ভাষা কত হবে? কুইকলি কে পারবে? 12 কে লিখছো? এই 12 ডিজাইনের সর্বদীর্ঘ ভাষা কত হবে? কত হবে বলো? জি স্যার বললে হবে না, আমি বলছি যে এই 12 জন্য ডায়মন্ডের দীর্ঘ ভাষা কত? 5। কে লিখছো? মেহেদি একাই পারলা? আশরাফুলও পারছে, লিটন গুড, কিন্তু দেরি কেন? ওকে ঠিক আছে। নীরব, মিজানুর রহমান নীরব, আবির হোসেন নোমান, এখন বললে না হবে না। আচ্ছা ওকে ফাইন। এখন 5 দেখো, তাহলে 5 কোথা থেকে মিলতেছে দেখো, 1 2 3 4 5, এই যে এটা একটা, তাহলে 2 3 4 5, এখান থেকে ধরলে 5টা কমপ্লিট হচ্ছে। তা ডায়মন্ডের মতো হচ্ছে, এখানে 5 এর পরে কত হয়? 3 হয়, তারপরে 1 হয়, আর নিচে কি হবে? এই যে 3 আর এই যে 1। দেখো তো বাবা একটা ডায়মন্ড হলো কিনা? এই যে একটা ডায়মন্ড হয়ে গেছে। এই যে ডায়মন্ড হয়ে গেল, এই যে ডায়মন্ড। লাল কালি দিলে বোঝা যাবে। ব্যাস ক্লিয়ার, এই যে ডায়মন্ড বোঝা যাচ্ছে। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? এগুলো বন্ধ করো। এই যে ডায়মন্ড, এই যে এই যে এই যে এই যে ডায়মন্ড, এই যে ডায়মন্ড দেখা যাচ্ছে, ডায়মন্ড, এই যে ডায়মন্ড হয়ে গেছে। দীর্ঘ ভাষাটা কিভাবে? 5 1 2 3 4 5। কেন 5? 12 ভাগ 2 মাইনাস 1, 6 মাইনাস 1 সমান সমান 5। ওকে আচ্ছা, তাহলে এ পাশে আসো, এবার এই সাইডে আসো। এবার এই সাইডে দেখো তো কোথা থেকে 5 মিলে? 2 3 4 5, এই যে 5 মিলছে এখান থেকে। বুঝিনি। কি বুঝিনি? কে বলছে বুঝিনি? আবির। নোমান, খেয়াল করো নোমান, এই যে এখান থেকে এই পয়েন্টটা তোমরা যে এইটা চলে গেল উপরের, দেখো এখান থেকে এটা 1 ধরলে 1 2 3 4 5, তাহলে এখান থেকে দীর্ঘ ভাষা 5টা হয়ে গেল। 5 হলে 5 এর পরে কি হচ্ছে? 1 2 3 4 5, তারপরে 3 1 2 3, তারপরে 1, তারপরে 1 2 3 1। এই যে ডায়মন্ড না, এটা একটা ডায়মন্ড না? এই যে এটাও একটা ডায়মন্ড। এই যে 1 2 3 4 5 1 2 3 1 1 2 3 1 শেষ। এ পাশে 5 কোনটা মিলে? এই যে এটা মিলতেছে, 2 3 4 5, তারপর এখানে 1 2 3 1 1 2 3 1, এটাও একটা ডায়মন্ড। আবার দেখো কিভাবে ডায়মন্ড, এই যে এটা, ব্যাস এই যে ডায়মন্ড, ডায়মন্ড, এটা একটা ডায়মন্ড হলো, এটা ডায়মন্ড হলো। কয়টা ডায়মন্ড হলো? 2টা হলো, আরো 2টা হবে। দেখো কিভাবে। তাহলে আমি কি করলাম, আমার ওই যে ওই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই 4টা পয়েন্ট খেয়াল রাখবে। এই পয়েন্ট থেকে আমার কি করলাম, যে আমার সর্বদীর্ঘ ভাষা কোথা থেকে গেলে আমার পুজে বা হিসাবে মিলে, তাহলে এখান থেকে আমি ধরলাম
এখান থেকে ধরলে হতো না, এখান থেকে ধরলে 2 3 4 5 6 হয়ে যেত, হবে না, আমার লাগবে 5। তাহলে কি 1 2 3 4 5 হলো। আবার এখান থেকে ধরছিলাম, এটা ছিলই, তাহলে বাকি 1 2 3 4 আর আগে 5, ব্যাস ক্লিয়ার। এবার আসো, এবার দেখো যে মনোযোগ দিয়ে বুঝো সবাই। 3 1, এইটা এই পার্টটা উল্টায় যাবে এখানে, তাহলে মাঝে কত হবে 2 3 4 5, তারপরে 3, এই যে 1, অর্থাৎ এই মাথা আর এই মাথা দুইটা এক জায়গায় করবা, তাহলে আরেকটা ডায়মন্ড হবে। এই যে দেখো 1 3 5, তারপর কত লাগবে 3 আর 1, এই যে 1 3 5, এইটা একটা লাল কালি দিয়ে বোঝাই। এইটা, এটার পরে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এই যে এটা, এটুকু অ্যাডজাস্ট হয়ে গেলে আরেকটা ডায়মন্ড হচ্ছে। কথা বোঝার চেষ্টা করো সবাই। কি করলাম? কিছুই না, জাস্ট এটা হচ্ছে একটা ঘর বাদ দিয়ে 3টা নিলাম, ওই পাশে 1 2 3 4 5, ওকে, তারপর 3 1 শেষ। এখন একটা বাদ দিয়ে 1, কি মেসেজ আসছে, একটা বাদ দাও, 1 2 3, তারপরে হচ্ছে 1, আর এখানে দেখো 1 2 3 4 5, 3 1 5 যদি চলে যায় তারপরে কত থাকবে 3, 1 2 3, এই যে 1 শেষ। অর্থাৎ কয়টা ডায়মন্ড হলো দেখো, এই একটা ডায়মন্ড, এই একটা ডায়মন্ড, দুইটা ডায়মন্ড। মনোযোগ দিয়ে বোঝো, এটা মিলে আর এটা মিলে একটা ডায়মন্ড, 3টা, আর এটা মিলে একটা ডায়মন্ড, কটা হলো 4টা ডায়মন্ড। আমি বলছিলাম 4টা ওয়ার্ক ফেস ডায়মন্ড আর 4টা হবে ওয়েব ফেস ডায়মন্ড। এবার দেখো 4টা ওয়েব ফেস ডায়মন্ড কিভাবে হলো, সবাই মনোযোগ দিয়ে বোঝো। এই যে আচ্ছা, একটা অ্যাড আসছিল 16 সেকেন্ডের, এর ভিতরে কি তোমরা দেখতে পাইছো বোর্ড? মনে হয় না। আচ্ছা, খেয়াল করো এবার। স্যার একবার বোঝান। হ্যাঁ, বুঝাই দিচ্ছি। একটা ওয়েব ফেস ডায়মন্ড, এটা একটা ওয়েব ফেস ডায়মন্ড। আর লাগবে কয়টা? আর লাগবে 2টা। কিভাবে হচ্ছে দেখো, এই যে এটা একটা ওয়েব ফেস ডায়মন্ড, এটা, তারপরে এটা একটা ওয়েব ফেস ডায়মন্ড, ব্যাস ক্লিয়ার। এটা একটা ওয়েব ফেস ডায়মন্ড, এটা একটা ওয়েব ফেস ডায়মন্ড। আচ্ছা দেখো, আরেকবার বলে বলে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখো। সেটা হচ্ছে যে প্রথমে আমি 12 ঘর সিলেক্ট করলাম, তারপরে কি করলাম, সর্বদীর্ঘ ভাষা ডায়মন্ডে সিলেক্ট করলাম। কিভাবে? এই যে রিপিট ভাগ 2 - 1, তাহলে রিপিট হচ্ছে 12, 12 ভাগ হচ্ছে তোমার 2, 6, 6 থেকে 1 বাদ গেলে কত হলো 5। ওকে ফাইন। তাহলে ওইখানে ওই সিস্টেমে আমি কি করলাম, একটা ধরবো, ধরে দেখবো কোনটা ধরলে ওইটা সহ 5টা হচ্ছে, যেহেতু সর্বদীর্ঘ ভাষা 5। আমি এটা ধরছিলাম, এটা ধরে দেখলাম যে 1 2 3 4 5, ব্যাস। তারপর কত 1 2 3 1, 1 2 3 1, এটা ডায়মন্ড হলো। পরে আবার এখান থেকে ধরে দেখলাম যে এটা যদি ধরি তাহলে 5 হয়, 1 2 3 4 5, 1 2 3 1, 1 2 3 1, 2 পাশ নিব, এই 2 পাশ চলে গেল। তারপরে এই যে একটা আপ আছে যেহেতু, তাহলে একটা ডাউন দিয়ে কি করলাম, 3টা নিলাম। আর এই যে 3টা নিলাম কেন? কারণ এই পাশে 1 2 3 4 5টা, এই পাশে 5টা হচ্ছে, তার মানে তো ডায়মন্ড মিলবে না। এটা 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 এখানে এস্টাবলিশ করো, এই যে 3 আর 1, এই যে এটা 3 আর 1, এই যে উল্টাই দাও, উল্টাই দিলে কি হবে, এই 3 আগে গেল, তারপর 1, এটা একটা ডায়মন্ড হয়ে গেল। আবার এটাও সেম, 1 2 3 4 5, এটা যদি আবার এটা উল্টাই দাও, উল্টাই দিলে এটা এই পাশে আসলে আরেকটা, এই যে 1 2 3,
একটা ডায়মন্ড, এটা একটা ডায়মন্ড, টোটাল 4টা ডায়মন্ড ওয়ার্ফ। আর ওয়েফটের কিভাবে 4টা? 1 2 3 4। এবার বলো বুঝছো কিনা? ইয়েস স্যার। আলামিন, জি স্যার। আর একবার, হ্যাঁ। তারপরে তারপরে বলো তোমরা বুঝছো কিনা, এবার বলো। মিসকাত আছে, মিসকাত দেখো, বলো বুঝছো কিনা। কি লেখো না কেন? না বুঝলে বলো, বলো বলো বলো। ক্লিয়ার। হ্যাঁ বুঝেছি বুঝছি। কেটা বললো? স্যার। মিম, বুঝছি স্যার, হ্যাঁ গুড। আচ্ছা দেখো, তাহলে কি করবো, আমি আরেকবার রিভিউ করি। এই যে আমি এখান থেকে এটা স্টেট নিলাম, আবারও বোঝান স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে নিলাম স্টেট, আর এটা এক ঘর বাদ দিয়ে দুই পাশে দুইটা বরাবর আমি নিয়ে নিলাম স্টেট। এই যে এটা বাদ দিয়ে, এই যে দুই পাশে স্টেট চলে গেল, আর এটা স্টেট চলে গেল। এটার পরে এইখানে আমার চোখ রাখবো, চোখ রাখার পর দেখবো যে এই পাশে কোনটা মিলে 5টা হচ্ছে, এই পাশে কোনটা সহ নিলে 5টা হচ্ছে। তো দেখলাম এই পাশে এটা সহ নিলে 5টা হচ্ছে, যে 1 2 3 4 5, ওকে। আর এই পাশে এইটা সহ নিলে 5টা হচ্ছে, 1 2 3 4 5। তারপরে 3 2 1 3 2 1, ব্যাস দুইটা ওয়ার্ড ডায়মন্ড শেষ। এই পাশে আবার দুইটা ওয়ার্ড ডায়মন্ড হবে। কিভাবে? এই যে একটা বাদ দিয়ে 3টা নিলাম, আর এই পাশে 5টা, এই 3টা উপরে উঠে গেল, একটা ডায়মন্ড। আবার এখানে 5টা, তাহলে এখানে নেব 3টা, নিচে একটা, ব্যাস আর একটা ওয়ার্ড ডায়মন্ড। আর এগুলো সব ওয়েভ ডায়মন্ড। যখন ওয়ার্ড ডায়মন্ড হয়ে যাবে, ওয়েভ ডায়মন্ড অটোমেটিক মেরে যাবে, অটোমেটিক। এটার জন্য কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু ওয়েব ডিজাইনটা বোঝান। ওয়ার্ক নিয়ে চিন্তা করতে হবে, ওয়েভ নিয়ে তোমার চিন্তা নাই। ওয়েভ এই যে ভিতরে অলরেডি হয়ে গেছে, তুমি কিছুই করনি, তুমি শুধু ওয়ার্ক খেয়াল রেখেছো, এই যে ওয়েভ হয়ে গেছে। কিভাবে হলো, ডায়মন্ডটা হলো কিনা বোঝার উপায় হচ্ছে এই যেটা, এই মাথা, এই মাথা, এই মাথা, এই মাথা, এই 4 মাথা ডায়মন্ডে খেয়াল করতে হয়। এই 4 মাথা খেয়াল করলেই ডায়মন্ডের সবসময় তোমরা এই 4টা মাথা খেয়াল করবে। কোন 4টা মাথা? এটা, এটা, এটা আর এটা, এই 4টা মাথা। এই 4টা মাথা ঠিক মানে তোমার ডায়মন্ডটা হয়ে গেল। এই যে 1 2 3 4, এটা খেয়াল করো, 1 2 3। যার ভুল হয় তার কি হয় জানো, এই মাথাটা এখানে চলে আসে বা উপরে চলে যায়, সেটা হলো দ্যাটস রং। আর যখন এই মাথা মিলে গেল, তার মানে তোমার ডায়মন্ড হয়েছে। এই যে মিলছে না, দেখো এই যে মিলে গেছে, এখানে খেয়াল করো, এই যে মিলে গেছে, ডায়মন্ড 4 মাথা মিলে গেছে, ব্যাস। তার মানে তোমার ডায়মন্ডটা হলো, না হলে হতো না। ওকে ফাইন, তাহলে এটা এভাবেই তোমার ব্রাইটন হানিকম বাকিগুলো প্র্যাকটিস করবে, করে আমাকে মেসেঞ্জারে বা যে কোনোভাবে আমাকে দেখাবে, আমি তোমাদেরকে ওটা চেক দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য তৈরি আছি। ওকে, তাহলে আর এটা বলি, ড্রাফটিংটা কি হবে? আমি আগেও বলেছি স্টেট। ড্রাফটিং যদি স্টেট হয়, স্টেট মানে এখান থেকে 1 থেকে 16 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এভাবে 16 পর্যন্ত চলে যাবে। যখন 16 পর্যন্ত চলে যাবে, তখন তুমি কি হবে, এই ডিজাইনটা, লিফটিংটা কি হবে, এই ডিজাইনের অনুরূপ। অর্থাৎ তোমাকে কষ্ট করে এখানে আরেকটি এই ডিজাইন আঁকাতে হবে। নিশ্চয় বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করছি, যেহেতু ড্রাফটিং স্টেট, সুতরাং কষ্ট করে এই ডিজাইনটা আবার তোমার এখানে আঁকাতে হবে। বুঝতে পারছো? তোমরা আগেও জানো যে ড্রাফটিং যদি স্টেট হয়, তাহলে লিফটিং প্ল্যানটা ডিজাইনের অনুরূপ হয়। ড্রাফটিং যদি স্টেট হয়, লিফটিংটা ড্রাফটিং প্ল্যানের অনুরূপ হয়, ডিজাইনের অনুরূপ হয়, লিফটিংটা ডিজাইনের অনুরূপ হয়। এই যে স্টেট ড্রাফট, লিফটিংটা হবে কি ডিজাইনের অনুরূপ, মানে ডিজাইন যা লিফটিং প্ল্যানও তাই। তারপরে কি করবা, এভাবে তীর চিহ্ন দিয়ে দিবা, শেষ, আর কিছুই না। ওকে, তোমরা প্র্যাকটিস করে আমাকে দেখাবে। তোমরা 16x16 ঘরে একটা ব্রাইটন হানিকম এঁকে আমাকে দেখাবে। এটাই তোমাদের একটা ক্লাস টেস্ট, যে 16x16 ঘরে ড্রাফটিং ও লিফটিং প্ল্যান সহ অঙ্কন করে দেখাবে। অর্থাৎ 16x16 ঘরে একটা ডিজাইন এঁকে ওয়ার ড্রাফটিং ও লিফটিং প্ল্যান সহ দেখাও।
আমি আবার বলছি, তোমরা যেটা করবে 16x16 করে একটা ড্রাফটিং ও লিফটিং ডিজাইন এঁকে ড্রাফটিং ও লিফটিং প্ল্যান সহ আমাকে দেখাবে। ওকে, এটাই তোমাদের একটা এক্সাম। আমি চেক দিব, চেক দিয়ে যার হবে আমি তার মার্কসগুলো আমি লিখে রাখবো। ঠিক আছে, এটা মুছে দিলাম, এটা হয়েছে। এখন আমরা চলে যাব অর্ডিনারি হানিকম। জাস্ট ডায়মন্ড গুলো খেয়াল করবে। আর একটা বিষয় আমি যেটা বললাম, ওয়ার্ক ডায়মন্ড খেয়াল করলে হবে, ওয়েভ ডায়মন্ড তোমার খেয়াল করা লাগবে না, অটোমেটিক ওয়েভ ডায়মন্ড হয়ে চলে আসবে। আচ্ছা, এবার আসো, এবার আমি একটা লাস্ট যে ডিজাইন আঁকাবো সেটা হচ্ছে অর্ডিনারি হানিকম। তো অর্ডিনারি হানিকমের একটু তোমরা একটু ভালো বুঝতে পারবে। আরেকটা বিষয়, বড় ঘরে যখন গ্রাফ পেপারে সুন্দর মতো ডিজাইনগুলো আঁকাবে, বিশেষ করে ব্রাইটন হানিকম, সুন্দর ঝকঝকে একটা ইফেক্ট সৃষ্টি হবে। আর বিভিন্ন রকম কালি ব্যবহার করবে। এই যে বিশেষ করে ওয়েবটের যে ফাঁকাগুলো, এগুলো মার্ক করার জন্য একরকম কালি দিবে। ওয়ার্কের গুলো ডায়মন্ডের চার কোনাগুলোরে একটু সুন্দর মতো একটা কালি দিলে দেখবা ঝকমকে ঝকমকে একটা ভাব চলে আসছে ইয়েতে, ডিজাইনে। আচ্ছা, অর্ডিনারি হানিকম সম্পর্কে তোমাদেরকে একটু বলি। এ উইভ ডায়মন্ড একই কথা, যেটা ডায়মন্ড বেস, এই কথাটা দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে এটাতে তোমার হচ্ছে টানা সুতা পরেন সুতা অসমান হলেও সমস্যা নাই। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে ডায়মন্ডে রিপিট টানা পরেন সমান থাকবে, বাট অর্ডিনারিতে এই কন্ডিশনটা নাই। আর আগেরটা ছিল হচ্ছে 4-এর গুণিতক, এখন হবে 2-এর গুণিতক। নিশ্চয়ই বুঝতে পারছো, 4-এর গুণিতক ছিল আগেরটা। কেন? 16-16 4, 12-12 4, 8-8 4, 20-20 4, 24-24 সব 4। ওকে, তারপরে কি এটা হবে 2-এর গুণিতক। আর এটা সর্বনিম্ন হলো, এটা মনে রাখবে, এটা সর্বনিম্ন হচ্ছে 6x4 করে। অর্ডিনারি হানিকমের তোমরা একটা ছোট্ট একটা খাতার করবে সব সময়, যে টুকিটাকি কোশ্চেন, বিশেষ করে টেক্সটাইল ক্যালকুলেশনের ফর্মুলাগুলো, তারপরে হচ্ছে তোমার এই যে ডিজাইনের ক্ষুদ্রতম ঘর, রিপিট সাইজ, ড্রাফটিং সিস্টেম, লিফটিং সিস্টেম ব্যবহার, হালকা ছোট ছোট ব্যবহার এবং ডিজাইন পদ্ধতি দরকার নেই, শুধু এই ছোট ছোট জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবে এবং মাঝে মাঝে এগুলো একটু দেখবে। বিশেষ করে ক্ষুদ্রতম ঘর, রিপিট, ড্রাফটিং, লিফটিং, ব্যাস এনাফ। আচ্ছা, তারপরে যেটা বললাম যে এখন আমি অর্ডিনারি হানিকম সম্পর্কে তোমাদেরকে বলছি, যে এ উইভ ডায়মন্ডের উপরে তৈরি, বেস করে তৈরি। এখানে রিপিটে টানা পরেন অসমান হলে হতে পারে, অসমানও হতে পারে। 2-এর গুণিতক, আগেরটা ছিল 4-এর গুণিতক, এবার 2-এর গুণিতক। উভয় পাশে একই রকম। তারপর উপরিভাগ অমসৃণ, আগেও বলেছি। পানি শোষণ ক্ষমতা বেশি, আগেও বলেছি। আর আগেরটা বলেছিলাম ব্রাইটনে যে ড্রাফটিং স্টেট, এটাতে হবে ড্রাফটিং পয়েন্টেড। ড্রাফটিংটা কীভাবে কেমন হবে? পয়েন্টেড ড্রাফটিং হবে। পয়েন্টেড করলেই বুঝবা, আমি একটা করে দেখাচ্ছি তোমাদের। এই হলো বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্য আসলে এভাবে লিখবে। আমি যে কথাগুলো বললাম তোমরা আবার রিভিউ করে, রেকর্ডিং করে নিজেরা আবার কথাগুলো শুনে লিখে নেবে। যদি এখন নাও লিখতে পারো তাহলে পরে লিখে নেবে। এখন আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে একটা অর্ডিনারি হানিকম বোঝায় ড্রাফটিং ও লিফটিং প্ল্যান সহ দেখাচ্ছি। চলো, আমি 10x10 ঘরে একটা অর্ডিনারি হানিকম এঁকে ড্রাফটিং ও লিফটিং প্ল্যান তোমাদেরকে দেখাচ্ছি। খেয়াল করো, 10x10। তোমরাও 10x10 মার্ক করে নাও গ্রাফ পেপারে। কমেন্ট গেছে 50 49। এটা হলেই আমি আজকের মতো শেষ হবে। একটু আর 20টা মিনিট ধৈর্য ধরো। ক্লাসগুলো একটু বড় হচ্ছে কারণ অনেক বড় বড় ডিজাইন। আমি তাও তো 24-24 ঘরে করাইনি। 24-24 ঘরে করাইলে আমার বোর্ডেও সমস্যা হইতো আর তোমাদেরও একটু কষ্ট হইতো। তোমরা প্র্যাকটিস একটু বড় দিয়ে করবে। আচ্ছা, এখানে 10x10। আর একটা মজার ব্যাপার আমি তোমাদেরকে বলি, যে এবার যে খাতা দেখলাম, কিছু কিছু খাতায় দেখলাম যে অর্ধেক বা 4/1 বা 75 ভাগ এরম ভাবে ডিজাইন করা। ওর ভিতরে ভুল যদিও আছে, তো আমার কাছে যেটা পরে মনে হলো যে
ওই ডিজাইনগুলো দেখে দেখে অনুকরণ করার চেষ্টা করছে, করার পরে যেটা হয়েছে সময় পায়নি। আর পরীক্ষার হল কিন্তু ডিজাইন পরীক্ষাটা কিন্তু সময়টা কম পাওয়া যায়, কারণ প্রচুর ডিজাইন আঁকতে, একটা ডিজাইনেও তো কম সময় লাগে না, তোমরা বুঝতে পারছো বা ইতিপূর্বে হয়তো পরীক্ষা দিছো। যার কারণে ওই সে তো নিজে বাঁচার জন্য পেজ উল্টায় চলে যায়। আর গ্রাফ তো আসলে ওই একজন আরেকজনকে দিলে যদি ভালো গার্ড পরীক্ষার হলে দেয় কোনো টিচার, তাহলে তো ভাবে গ্রাফও আদান প্রদান করা সম্ভব না। এক আর 2 নম্বর কথা হচ্ছে গ্রাফ দিয়েও তো লাভ নেই, গ্রাফ দিলেও তো দেখে দেখে তুললেও ভুল করবে ডিজাইন যদি না বুঝে। পরিমাণ হয়ে গেছে। আচ্ছা 10x10, তোমরা আগের ডিজাইনটাই ওই যে একটা স্ট্রেট করার পরে দুই সাইড দিয়ে চলে যাওয়ার পরে সর্বোচ্চ দীর্ঘ ভাষা দুই সাইডে খেয়াল করবে যে কোনটা ধরলে আমার সর্বদীর্ঘ ভাষাটা আসে। আচ্ছা দেখো এখানে যেটা করবে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই ডিজাইনটা খুবই মানে সহজ, এটা খুব সহজ, যার কারণে পরীক্ষায় কম আসে। কি করলাম, এই যে আগের মতো একটা স্ট্রেট দিয়ে দিলাম, ঠিক আগের মতোই, এটাতে কোনো পার্থক্য নাই। আচ্ছা তারপরে কি করলাম, একটা বাদ দিয়ে ওই আগের মতোই, এটাও আগের মতো, বাট এটাতে আর এটা দিব না। তবে হ্যাঁ যদি বড় বড় হয় অর্ডিনারি, যেমন তুমি যদি 16-16তে করতে চাও, 20-20 অর্ডিনারি করো, সেক্ষেত্রে তুমি কি করবে, এটাও দিয়ে নিবে। তো আমার যেহেতু ছোট 10-10-6-4 এগুলোতে দরকার নেই, এগুলোতে এই একটা দিলেই হবে। এবার খেয়াল করো, প্রথমে কি করলাম, এটা স্ট্রেট দিয়ে দিলাম, আর এটা আগের মতো একটা বাদ দিয়ে উপরে দিয়ে দিছি, ব্যাস আগের মতো। এই দুটা কাজ নতুন না। এবার যেটা করতে হবে, তুমি যদি এটা ফ্ল্যাপ করো, এটা ডায়মন্ড তৈরি করো, তাহলে এটা হবে, এটা তৈরি করলে এটা হবে, যে কোনো দুই সাইড হয়, এটা নাহলে এটা। আমি বুঝাতে পারলাম? তুমি যে কোনো দুই সাইড তোমাকে পূর্ণ করতে হবে, হয় এই সাইডটা না এই সাইডটা। এখন তোমাদের ইচ্ছা, এটাতে কোনো ইয়া নাই, টিচারেরও কোনো ব্যাপার না, তোমাদেরও কোনো ব্যাপার না। আচ্ছা আমি এই সাইডটাই পূর্ণ করি। তো দেখো একটা বাদ দিয়ে 1 2 3 4 5 6 7, যেহেতু ডায়মন্ড বিজোড় সংখ্যক হতে হবে, 1 3 5 7 9 11। ওকে, তাহলে কি করে, একটা বাদ দিয়ে 1 2 3 4 5 6 7, 7 হলে এবার হবে 5, 5 এর পরে হবে 3, তারপরে 1। আচ্ছা এখানে যদি 7 হয় তাহলে এখানে হবে 5, তাহলে তো ডায়মন্ড হবে না। 5, তারপরে হবে হচ্ছে 3, তারপরে 1, ব্যাস ক্লিয়ার, ডায়মন্ড হয়ে গেল। এই যে এখানে কিভাবে ডায়মন্ড হলো দেখো, এটা মিলে একটা ডায়মন্ড, এটা মিলে একটা ডায়মন্ড। কিভাবে দেখো ডায়মন্ড, এই যে এটা আর এই পাশে এটা এই দুইটা মিলে একটা ডায়মন্ড হয়ে গেল। এটাই হচ্ছে তোমার অর্ডিনারি হানিকম। এখন আমরা দেখাবো হচ্ছে ডাফটিং এবং লিফটিং প্ল্যান। তো ডাফটিংটা দেখো কিভাবে হবে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো ডাফটিংটা। যেমন এখানে 1 2 3 4 1 2 3 4 5 6, এই 6টা ঘর কারোর সাথে কারোর মিল নাই। খেয়াল করো, এর সাথে 2 এর মিল আছে নাই, 3 এর মিল আছে নাই,
বা 3-এর সাথে 2-এরও মিল নাই। 4, এই 4টা কারোরই মিল নাই। 5, 5টা মিল নাই। 6টার সাথে, এই 6টার ভিতরে তোমরা দেখো, খেয়াল করো, এই 1-এর থেকে 6-এর ভিতরে কারোর সাথে কারোর মিল নাই, কোনো ঘরের সাথে কোনো ঘরের মিল নাই। কেমন মিল কেমন বোঝাচ্ছি, এটা 1 আপ 1 ডাউন, তারপরে 1 2 3 4 5 6 7টা আপ, একটা ডাউন। পরেরটা হচ্ছে 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, 1 2 3 4 5টা আপ, একটা ডাউন একটা আপ। তারপরটা দেখো, 2টা ডাউন একটা আপ, একটা ডাউন, 3টা আপ, একটা ডাউন একটা আপ, একটা ডাউন। তারপরে 3টা ডাউন একটা আপ, একটা ডাউন একটা আপ, একটা ডাউন একটা আপ, 2টা আপ 2টা ডাউন। এভাবে এই 6টার ভিতরে কারোর সাথে কারো মিল নাই। বাট এই 7 নম্বরের মিল হচ্ছে কার সাথে দেখো, এই 7 নম্বরের মিল হচ্ছে 5-এর সাথে। দেখো 5 আর 7 সেম, এই যে 5 আর 7 সেম। 8-এর খেয়াল করো, 8 আর দেখো 4 সেম, 8 আর 4 সেম, এই যে। তারপর দেখো 6 আর 3 সেম, আর 2 আর এ পাশে হচ্ছে তোমার কত নম্বর, এটা 10 সেম, এটা 2। তার মানে আমার 6 ঘর হলেই হয়ে যাচ্ছে। এবার দেখো 6 ঘর, 6, 10। এখন দেখো প্রথম 6টা কারোর সাথে কারো মিল নেই, স্টেট 6, এই 6টা কারোর সাথে কারো মিল নেই, 6টা স্টেট। বাট 7 নম্বরের মিল 5-এর সাথে, এই যে এটা 5, 5-এর সাথে 7, 8-এর সাথে 4, 9-এর সাথে 2, 10-এর সাথে সরি 9-এর সাথে 3 আর 10-এর সাথে 2। আবার দেখো, খেয়াল করো, 1 2 3 4 5 6 কারোর সাথে কারো মিল নেই। বাট এই 7-এর সাথে মিল হচ্ছে 4-এর, সরি 5-এর, 8-এর সাথে 4-এর, 9-এর সাথে 3-এর, 10-এর সাথে 2-এর। এই যে আমি দেখাই দিছি, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। বলো কে বুঝো নাই, বলো কে বুঝো নাই, বলো 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 কে বুঝো নাই, কমেন্টস করো। না বুঝলে যেটাই হোক কমেন্টস করো ভাই। আমি আবার দেখাচ্ছি, এই 1 2 3 4 5 6 কারোর সাথে কারো মিল নেই, স্টেট গেল, বুঝছে। বাট এই যে দেখো, এটা হলো 1, এটা এভাবে লেখার দরকার নাই, 6, এই কার সাথে কারো মিল নাই। বাট 7 8 9 10, এই 7-এর সাথে মিল হচ্ছে কার, দেখো 7-এর সাথে হবে 5, এটা 4, এটা 3, এটা 2, অর্থাৎ 5 আর 7 এক ঘরে হলো। এই যে 5 আর 7 এক ঘরে, এই যে। তারপরে 8 আর 4 এক ঘরে, 9 আর 3 এক ঘরে, 10 আর 2 এক ঘরে। না বুঝলে বলো, বুঝছি স্যার, সুমাইয়া খাতুন, রূপা বুঝছি স্যার। আর কে বুঝো নাই বলো, কে বুঝো নাই তাই বলো। বুঝছো তো বুঝছোই। আচ্ছা এখন লিফটিং কি করব, এখানে যে কয়টা ঘর ফাঁকা গ্রাফ পেপারে তোমরা করতেছো নিশ্চয়, এখানে যদি 5 ঘর ফাঁকা রাখো, 5 ঘর, যদি কৃপণ হও তাহলে 5 ঘর ফাঁকা রাখবা। আর যদি একটু গরিব বড় লোক হও বা একটু কৃপণতা কম হয় তাহলে এখানে 10 ঘর রাখবা ফাঁকা, ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আর যদি মনে করো না আমার টাকা বেশি চলে যাচ্ছে, তাহলে 5 ঘর ফাঁকা রাখো। আর পরীক্ষার হলে তখন তো সরকারের টাকা, তখন আর সমস্যা নেই, তখন 5 ঘর বা 10 ঘর ফাঁকা রাখতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, আবার খুব বেশি ফাঁকা রাখো না, ম্যাক্সিমাম 10 আর মিনিমাম 5। হ্যাঁ, মিনিমাম 5, এখানে 5টা বর্গঘর ফাঁকা রাখবা। যদি এখানে 5টা বর্গঘর ফাঁকা রাখো, এখানেও 5টা বর্গঘর ফাঁকা রাখবা, অর্থাৎ এখানে যতটুকু এখানে ততটুকু। ওকে ফাইন, এখানে আমি 6টা ঘর তুলে দেব, প্রথম 6টা, কারণ পরের 4টা প্রথম 6টার ভিতরেই প্রতিনিধিত্বর ভিতরেই আছে। তাহলে 1 2 3 4, ওটাও আমাদেরই টাকা। ও আচ্ছা, ওটাও তোমাদের টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই একটু কম ইউজ করো। কে লিখছে? শাহিন। শাহিন,
তাহলে বোর্ডের খাতাতেও কম গ্রাফ ইউজ করো, তোমাদের টাকা না। আচ্ছা, তাহলে এই প্রথম 6টা ঘর দিয়ে দাও। 1 1 2, এই লাস্টেরটা শুধু ফাঁকা। তা তো করবা না, ওইটাতে তো ইচ্ছা মতো নিবা গ্রাফ। এখন বলছো ওইটা আমাদের টাকা, তাহলে পরীক্ষার হলে আমি যদি থাকি এই স্ট্রাকচার পরীক্ষার দিন, তাহলে গ্রাফ দিব না, অল্প ইউজ করতে বলবো। ক্লিয়ার? এখন কি করবা? যোগ করে দাও। এটা এ, এটা বি, এটা সি, পরে লিখে দিবা কোনটা কি। এটা স্কেল দিয়ে করবা, সহজ হবে। যদি সমান ফাঁক রাখো দুইটার ডিসটেন্সটা, তাহলে স্কেল দিয়ে করলে ডিজাইনটা খুব সুন্দর হবে। ওকে ফাইন, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিভিউ করছি। অর্ডিনারি হানিকমটা 10 × 10 ঘর, এটার পরে আমি প্রথমে এই বরাবর একটা দিয়ে দিলাম, আর ওইটার ব্রাইটনের মতোই প্রথমটার মতো দিয়ে দিলাম। তারপরে হয় এই সাইড আমি পূর্ণ করব, নয় এই সাইড পূর্ণ করব। তো আমি এই সাইড পূর্ণ করছি। তো কি করলাম, একটা বাদ দিলাম যেহেতু একটা আপ আছে। 1 2 3 4 5 6 7, যেহেতু ডায়মন্ড হলে সবসময় এক্ষেত্রে বিজোড় চিন্তা করবা। 7-এর পরে 5, 7 5 3 1, এই যে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, 1 2 3 1, 1 2 3 4 5, 1 2 3 1। জাস্ট এই জিনিসটা এখানে ঘটছে। হ্যাঁ বলো, কে কি বলছে? ড্রাফটিং বুঝলাম না। কে বলছে? কে কই? ড্রাফটিং বুঝলাম না স্যার। ড্রাফটিং বুঝো নাই না লিফটিং বুঝো নাই? ভালো করে বলো। এই যে এটা হচ্ছে ডিজাইন, এটা ড্রাফটিং, এটা লিফটিং। এখন বলো কোনটা বুঝো নাই? আলামিন, এই আলামিন কোনটা চিনতেছি না। হ্যাঁ তারপরে, তারপরে লেখো। আর কে? মুরাদ বলো, মুরাদ। সোহেল বলো, কি অবস্থা, কোনটা বুঝো নাই বলো। এই মেহেদির, রনি, আশিক বুঝছো? ইমন, তোমরা কথা বলো। মিসকাত বুঝছি স্যার। ইয়া কই? তারপরে তাবাসসুম, রূপা, এরা কি বুঝছে? আশরাফুল, মিম বুঝছি স্যার। হ্যাঁ তারপরে এই মিম কোনটা চিনলাম না, যাই হোক। তারপর আর কে? আর এমনি ওই যে চাপার মিম আসো, আশিক বুঝছি স্যার। চাপার মিম বুঝছো? চাপারটা কই? ক্লাস করে না। আরাফাত, শিশির বুঝছি স্যার। হ্যাঁ এই যে তাবাসসুম লিখছে, জি স্যার বুঝতে পারছি। খাদিজা বুঝতে পারছি স্যার। বিপুল, এই বিপুল আজকে প্রথম ক্লাস করলো আমার অনলাইনে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আসছে। আশরাফুল বুঝতে পারছি। অনিকা, হ্যাঁ অনিকা গত ক্লাস করছে। আরিফও করছে, আরিফ বুঝছি স্যার। মিজানুর, নীরব বুঝছি স্যার। হ্যাঁ ফাইন। আব্দুর, তারপরে মনিরুজ্জামান বুঝছি স্যার। ফাইন, সবাই বুঝছে তো। তারপরে আমি আরেকবার বলি, দেখো এই 6টা, প্রথম 6টা কারোর সাথে কারো মিল নাই, যার কারণে 6টা স্টেট চলে গেল। বাট 7 নম্বরে মিল 5-এর সাথে, যার কারণে এই 5 বরাবর 7 ফেলাইলাম। 8-এর মিল 4-এর সাথে 4 বরাবর 8 ফেলাইলাম। 9-এর মিল 3-এর সাথে 3 বরাবর 9 ফেলাইলাম। 10-এর মিল 2-এর সাথে 2 বরাবর 10 ফেলাইলাম। ব্যাস, এখন কি করলাম, প্রথম 6টা দিয়ে দিলাম। এই যে প্রথম 6টা, ব্যাস এখানে কি প্রথম 6টা, এই প্রথম 6টা 1 2 3 4 5 6, এই 6টা লিফটিং, এই 6টা লিফটিং। আর এই উপরে 6টা চলে গেল, আর এই বরাবর 5টা, শেষ। এটাই হলো পয়েন্ট। দেখো ভি পয়েন্টেড বলে, ভি আকৃতি রয়েছে না, উল্টা ভি, এটাই হলো পয়েন্টেড। এই উল্টা ভিকেই পয়েন্টেড বলে। সুমাইয়া খাতুন বুঝছি। আচ্ছা তোমাদের রোল নম্বরগুলো দিয়ে দিও, আমার যদিও মুখস্থ আছে অনেকেরই রোল নম্বর। আর কারা কারা ক্লাস করলা এটা তো আমার মাথায় থাকছেই। তারা আমার সাবজেক্টেও আমি দেখব, আর এই সাবজেক্টেও আমি দেখব। যেহেতু আমি বাকি কোর্স নিচ্ছি, তাহলে আমারও তো একটা দায়িত্ব আছে। অর্ধেক কোর্সটা আমি করাই দিচ্ছি, সো আমিও এই কোর্সের অর্ধেক
মার্কসের টেক কেয়ার আমি করব। আচ্ছা ফাইন। তো যাই হোক, তাহলে কি লিখবা? সুন্দর মতো ভালো ছাত্রদের খাতায় উপস্থাপনায় বোঝা যায় যে সে ভালো ছাত্র না খারাপ ছাত্র। সে একটা শিক্ষক, আমরা শিক্ষক, আমরা অনেক সময় একটা মার্কস মন থেকে দিই, আবার অনেক সময় মনের বিরুদ্ধে দিই। তো মন থেকে কোনটা দিই জানো? যে খাতাগুলো পরিচ্ছন্ন থাকে। যেমন এই ডিজাইন হয়েছে বেশ ভালো, সে এটা করে নাই যে এ কি, বি কি, সি কি, স্টার্টিং চিহ্ন নাই, রিপিট চিহ্ন নাই, কিছুতেই কিছু নাই। সেক্ষেত্রে আমরা 10-এ 10 মার্ক দিতে একটু কষ্ট হয়, কিঞ্চিত কষ্ট হয়। দিব 10 নাকি 8 দিব নাকি 9, মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয়। যখন এই পরিপূর্ণ জিনিসগুলো থাকে, যেমন রিপিট চিহ্ন, স্টার্টিং চিহ্ন, আপ ডাউন আপ চিহ্ন, তারপরে হচ্ছে তোমার এই কোনটা কি, এই জিনিসগুলো যখন থাকে, তখন বিশেষ করে বিভিন্ন রকম বৈধ কালিগুলো, অবৈধ না, লাল কালি না, তার আরও কিছু কালি আছে যেগুলো অবৈধ, এগুলো না, বৈধ কিছু কালি ইউজ করে সুন্দর মতো রংচং করে ডিজাইনগুলো ফুটায় উঠায় খাতাটাতে, ওই মার্কসটা দিতে ভালো লাগে, মন থেকেই দিতে মন চাই, 10-এ 10 দিই। আর এবার খাতা দেখলাম অনেক খাতা পাস করানোর জন্য অনেক সময় ডিজাইনটা কোনো রকম মিলাইতে পারছে, ড্রাফটিং হয়েছে তো হয় নাই, লিফটিং হয় নাই, এটাতে 10 দিলে পাস করবে, সেক্ষেত্রে একটু কষ্ট করে এলেও পাস করাই দিতে হয়। আবার একটু মানে এই দেখা যাচ্ছে 5 মার্ক শর্ট, 4 মার্ক 48-এ পাস, 45 পেয়ে গেছে, 43 পেয়ে গেছে, তখন আরেকবার খাতা দেওয়া যায়। আর এখানে তো থিওরিটিক্যাল জিনিস খুবই কম, আর থিওরি যেগুলো আসে আমি আবারও বলছি ওগুলো কিন্তু ডিজাইন রিলেটেড। যেমন দিতে পারে যে এই ব্রাইটন হানিকম অর্ডিনারি হানিকমের মধ্যে পার্থক্য কি, তো সংজ্ঞা তো প্রায় সেম, তো পার্থক্যের ভিতরে তোমরা অনেক আছে, তোমরা হয়তো মনে করবা স্যার দুইটাই তো ডায়মন্ড, পার্থক্য কি লিখবো? অনেক আছে পার্থক্য। যেমন আমি বলি, এটা একটা হচ্ছে রিপিট সাইজ, ব্রাইটনে হচ্ছে টানা পড়েন সমান সংখ্যক সুতা, বাট অর্ডিনারিতে কি তাই? অর্ডিনারি তাই না। অর্ডিনারিতে হচ্ছে 2-এর গুণিতক সংখ্যক সুতা, আর ব্রাইটনে 4-এর গুণিতক। ক্ষুদ্রতম অর্ডিনারিতে হচ্ছে 6x4, ব্রাইটনে 8x8। ব্রাইটনের ড্রাফটিং স্টেট, অর্ডিনারি ড্রাফটিং পয়েন্টেড ভি। তাহলে দেখো কতগুলো পার্থক্য হইলো। এরকম একটা পার্থক্য, এই যে আমি যে চাকরি পরীক্ষা দিয়ে তোমাদের শিক্ষক হয়েছি, এরকম একটা কোশ্চেন ছিল যে অর্ডিনারি হানিকম ডায়মন্ড হানিকমের বৈশিষ্ট্যগত পার্থক্য না গঠনগত পার্থক্য, এরকম একটা কোশ্চেন ছিল। তো এইগুলো আমি দিয়ে দিলাম। অনেকে পরীক্ষার হল থেকে বেরোয়, আমার জুনিয়র ছোট ভাই বন্ধু অনেকে বলছে এর ভিতরে তো কোনো পার্থক্যই নাই। আমি বললাম পার্থক্য নাই, কে বলছে? এই যে রিপিট সাইজে পার্থক্য, ড্রাফটিংয়ে পার্থক্য, তারপরে হচ্ছে ক্ষুদ্রতম ঘরে পার্থক্য, 2-এর গুণিতক, এটা 4-এর গুণিতক, অনেক রকম পার্থক্য আছে, প্রায় 5-7টা পার্থক্য, আমি 7-8টা পার্থক্য লিখে দিয়েছিলাম। তো এরকমভাবে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। হ্যাঁ, এটা ক্লাস টেস্টে আমি দ্বিতীয় ক্লাস টেস্ট বা প্রথম একসাথেই মেবি 2টা ক্লাস টেস্ট হবে, এই টাইপের একটা কোশ্চেন আমি দিব যে পার্থক্য মানে গঠনগত পার্থক্য কি 2টা ডিজাইনের। আবার কেউ যদি এক কাজ করে, একটা ছোট করে ব্রাইটন হানিকম আঁকাই দেয়, ছোট করে একটা অর্ডিনারি হানিকম আঁকাই দেয়, তাহলে ফুল মার্কস দেওয়া যায়। ছোট করে মানে 8-8, এটা 6-4, ফুল মার্কস হয়ে যায়। পারলে মানে বুঝতে পারবা তোমরা। যাই হোক, এখন যেটা বললাম যে এই জিনিসগুলো সারা জীবন কাজে লাগবে, এটাকে ফাঁকি দিয়ে, এটাকে ইগনোর করে পার হতে পারবা না। বারবার তোমাকে উকি দিবে এই জিনিসগুলো, বারবার উকি দিবে। এই কারণে ভালো করে ক্লিয়ার হয়ে যাও। যা বুঝালাম তারপর যে না বুঝো, নিজে নিজে প্র্যাকটিস করে আমাকে ফরওয়ার্ড করে ছবি দাও, আমি দেখি, আমি কারেকশন দিব, আবার বুঝাবো, ব্যাস ক্লিয়ার হয়ে যাবা। তো ঠিক আছে, আরেকটা কোশ্চিন আছে, এই অনেক সময় 2-1 মার্কে আসে, যে এদের ব্যবহার কি, ব্রাইটন হানিকম অর্ডিনারি হানিকমের ব্যবহারটা কি, একটু আমি আলোচনা করে দিই। আমি আগেও বলেছি এটা উপরে ভাগ অমসৃণ, দ্যাটস ওয়াই এটা ওয়াটার অ্যাবজর্বেন্সি ক্ষমতা হায়া, হ্যাঁ, অর্থাৎ পানি ধারণ ক্ষমতা অতীব বেশি। তো এই টাইপের কাপড়গুলো যেমন টাওয়েল, হ্যান্ড টাওয়েল, শাওয়ার টাওয়েল, এরকম টাইপের গুলোতে বেশি ব্যবহার হয়। তারপরে ব্রাইটনটা খুব মানে দামি কাপড়, এখানে বিয়ের শাড়ি তৈরি করতে বা বিভিন্ন রকমের অলংকৃত ডিজাইন এই ব্রাইটন হানিকম ডিজাইন ব্যবহার করা হয়। তাছাড়া হ্যান্ড টাওয়েল, গ্লাস টাওয়েল, রোলার যে মোড়ানো থাকে চারপাশগুলো, হ্যাঁ, এই খুব সফট মানে পানি ধারণ ক্ষমতা বেশি যুক্ত কাপড় এইগুলোতে ব্যবহার করা হয়। আর হচ্ছে গৃহ কম্বল, হ্যাঁ কম্বল, ওই যে পানি ধারণ ক্ষমতা বেশি কম্বল, গৃহ সজ্জা, হ্যাঁ ফার্নিচারগুলো, এগুলো বলেই ফেলাইছি অলরেডি আমি। এইগুলো যেগুলো বললাম এগুলোই ব্রাইটন হানিকমের বা
অর্ডিনারি ব্রাইটন যেটাই আসুক এই ব্যবহারগুলো দুইটা বোথের ক্ষেত্রে। ও আরেকটা কথা, ওই যে অর্ডিনারি ব্রাইটনের যে পার্থক্য, ব্রাইটনে কয়টা, 4টা টানা ভাষা ডায়মন্ড এবং 4টা পরেন ভাষা ডায়মন্ড হয়েছিল, রাইট? 4টা টানা ভাষা ডায়মন্ড, 4টা পরেন ভাষা ডায়মন্ড হয়েছিল, পার্থক্যের একটা। আর এখানে কি, একটা টানা ভাষা ডিজাইন ডায়মন্ড, একটা পরেন ভাষা ডায়মন্ড। তাহলে এটা একটা পার্থক্য, এটা একটা পার্থক্য কিনা, যে এই যে এখানে একটা, এই দুটা মিলে একটা টানা ভাষা ডায়মন্ড, দুটা মিলে, আর দুটা মিলে একটা পরেন ভাষা ডায়মন্ড, এটা একটা পার্থক্য। যাই হোক, বুঝতে পারলে অনেক কিছুই লেখা যাবে। তোমরা তোমাদের আমি চাই যে শুধুমাত্র এই ডিপ্লোমা সার্টিফিকেট না, তোমরা সরকারিভাবে তোমাদের অনেক সুযোগ আছে বিএসসি করা, তোমরা বিএসসি করো, এমএসসি করো, টেক্সটাইল নিয়ে গবেষণা করো। আমার বিশ্বাস এর ভিতরে আমার যে ছাত্রগুলো আছে এর ভিতরে অনেকে সরকারিভাবে অবশ্যই বিএসসি করবে। প্রায় আমি ক্লাসেও বলছি 15 থেকে 20টা ছেলে ডুয়েট এবং বিটেক মিলে তোমরা চান্স পাবে 100%। আর বাকিগুলো হয়তো বা বিভিন্ন জায়গা থেকে করবে, বেসরকারি। আর এই 15-20টা যারা ডুয়েট থেকে পড়বে তারা ডুয়েটে বা বুটেক্সে এমএসসি করবে, দেশের বাইরে এমএসসি করার সুযোগ আছে। ইভেন তোমরা টেক্সটাইল নিয়ে গবেষণা করবে, এটা আমি আশা রাখি। তবে যাই করো, এই জিনিসগুলো তোমাদের সামনে বারবার আসবে, দুর্বলতা রেখো না, ভালো করে বারবার প্র্যাকটিস করো। তোমাদের অনেক সুযোগ, এখন বাড়িতে বসে আসো, বাইরে যাও নিষেধ, ঘোরাফেরাও তো করতে পারবা না, কি করবা, বই নিয়ে পড়ো, এটাই বেস্ট। আর যেগুলো আগে বলেছি এখনো বলছি, নিয়মিত ছাত্রদের সাথে যোগাযোগ রাখো, হ্যাঁ। আর হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার, আয়রন জাতীয় খাবার, এগুলো একটু বেশি করে খাও। আর অবশ্যই বাড়িতে থাকতে হবে, বাইরে একান্তই প্রয়োজনে যদি বাইরে যাও সেক্ষেত্রে তোমরা এসেই অবশ্যই গোসল করে ফেলবে। ওই পোশাকগুলো ডিটারজেন্ট দিয়ে 40 মিনিট, 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার করতে হবে। আর হচ্ছে এভাবে স্বাস্থ্য অধিদপ্তরের যে ইয়েগুলো, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ডিজাইনগুলো আমাকে তোমরা দেখাবা। আজকের মতো বিদায়। ফিনিশ না? ফিনিশ।